দুই পৃথিবী। ইশরাত সুলতানা আশা। সকল পর্ব একসাথে। ভালোবেসে 2 বছর আগে বিয়ে করেছিল হীরা এবং সাগর। হীরা 8 মাসের অন্তঃসত্ত্বা। তাদের সংসার খুব সুখেই কাটছিল। সাগর ওর খুব খেয়াল রাখে, সারাদিন অফিসে না গিয়ে হীরার পিছনে সময় ব্যয় করে। এটা ওটা বানিয়ে খাওয়ায়। হীরা অনাথ ছিল ছোটবেলায়, বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, এরপর থেকেই চাচার বাড়িতে মানুষ হয় হীরা। হীরার চাচা ওকে ভীষণ আদর করত, তাই ওর সুখের জন্য ভালোবাসার মানুষ সাগরের সঙ্গে বিয়ে দেন। আজকে অফিসে জরুরি কাজ থাকায় সকাল সকাল অফিসে চলে যায় সাগর। হীরা সকালের নাস্তা বানিয়ে খেতে বসেছিল আর চাচাতো বোন মুক্তার সঙ্গে ভিডিও কলে কথা বলছিল। এমন সময় কলিং বেল বেজে উঠল। হীরা ওর ভারী পেটটা নিয়ে সাবধানে উঠে। এত সকালে কি আসলো? সাগর তো অফিসে গিয়েছে কিছুক্ষণ, ওর তো আসার কথা না। ধীরে ধীরে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দেয় হীরা, আর ওপাশে দেখতে পায় একটা 23-24 বয়সী মেয়ে হাতে ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা সালোয়ার কামিজ পরে থাকায় বোঝা যাচ্ছে ও 4-5 মাসের অন্তঃসত্ত্বা। হীরা, জি বলুন। আপনি কাকে চাচ্ছেন? এটা তো সাগরের বাসা। এখানে সাগর থাকে না। আমি ওর সাথে দেখা করতে এসেছি। জি, এটা সাগরের এই বাসা, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কে আপনি? আর সাগরকেই বা কেন খুঁজছেন? মেয়েটা মুখে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, আমি সাথী। সাগরের ওয়াইফ, গ্রামে থাকি আর এখানে ওর সাথে দেখা করতে এসেছি। সাগরের ওয়াইফ কথাটা শুনে হীরার মাথায় আকাশ ভেঙে পড়ল। ওর দম বন্ধ হয়ে আসছে। আপনি কি যাতা বলছেন? সাগরের ওয়াইফ মানে? জি, আমি তো ঠিক বলছি, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। সাগরের বাসায় কি করছেন? হীরা খানিকটা স্থির হয়ে বলল, আমি সাগরের স্ত্রী। হীরা আর পেটে হাত রেখে বলল, সাগরের সন্তানের মা হতে চলেছি। হীরার কথা শুনে সাথী থমকে যায়। কি সব বলছেন আপনি? আপনি সাগরের বউ হতে যাবেন কেন? ওর বউ তো আমি। সাথী, 1 বছর আগে আমাদের বিয়ে হয়েছে আর আমি ওর সন্তানের মা হতে যাচ্ছি। হীরার পৃথিবী থমকে যায় কিছুক্ষণের জন্য। কি হচ্ছে কি এসব ওর সাথে? হীরা আর কিছু না বলে সাথীকে ভিতরে আসতে দেয়। সাথী বাড়িতে ঢুকে দেখে বিশাল এক বড় বাড়ি, চারিদিকে দামি দামি জিনিসপত্র। আর দেওয়া হীরা আর সাগরের একটা বড় ছবি বাঁধাই করা। এটা দেখে সাথী থমকে যায়। সাগর আরেকটা বিয়ে করেছে? আমায় ঠকালো ও, এখন আমায়দর কি হবে বলে কাঁদতে থাকে। হীরা কি বলবে বুঝতে পারছে না। সাগর আর আমি প্রেম করে 2 বছর হয়, বিয়ে করেছি, ও আমাকে ভালোবাসে, আমার এতে যত্ন করে। আর ও কিনা শেষে আমায় ঠকালো। হীরার শরীর খারাপ লাগছে ভীষণ। সাথী ওর অবস্থা দেখে ওকে এক গ্লাস পানি খেতে দেয়। হীরার দুচোখের পানি থামছেই না, অনবরত কেঁদেই চলেছে। তুমি প্লিজ শান্ত হও, আজ সাগরই জবাব দিবে আমাদের দুজনকে কেন একসাথে ঠকালো। হীরা সাগরের নাম্বারে কল করে আর ওকে বাসায় আসতে বলে। ওর শরীর খারাপ। কিছুক্ষণের ভিতরেই সাগর হন্তদন্ত হয়ে বাসায় আসে। বাড়িতে ঢুকেই হীরাকে ডাকতে থাকে। হীরা, হীরা কোথায় তুমি? কি হয়েছে তোমার? হীরা একটা রুম থেকে বেরিয়ে এসে সাগরের সামনে দাঁড়ায়। এই তো হীরা, কি হয়েছে তোমার? তোমার নাকি শরীর খারাপ লাগছে? আমায় আগে বলনি কেন? তাহলে তো আর অফিসে যেতাম না। সাগরের এমন ব্যাকুলতা দেখে হীরার এখনো বিশ্বাসই হচ্ছে এই মানুষটা তাকে ঠকিয়েছে। হঠাৎ করেই হীরার পিছন থেকে বেরিয়ে এসে সাগরের সামনে দাঁড়ায় সাথী। হঠাৎ সাথীকে এখানে দেখে সাগর ভীষণভাবে থমকে যায়। কি বলবে বুঝতে পারছে না। সাথী, তুমি এখানে? তুমি এখানে কি করে এলে? হীরা আস্তে করে সাগরের সামনে এসে বলল, সাগর, তুমি ওকে দেখে এইভাবে রিয়েক্ট করে উঠলে কেন? কি সম্পর্ক ওর সাথে তোমার? সাগর কিছুটা তুতলিয়ে বলল, না মানে আসলে ওর সাথে আমার আবার কি সম্পর্ক থাকবে? সাথী, ওহ আচ্ছা। আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই? দেখলে তো হীরা আপু, ও এত সহজে কিছু স্বীকার করবে না। হীরা রাগে সাগরের গালে পরপর 2টা থাপ্পড় মারে। ছি সাগর, ছি, তুমি এত বড় ঠকবাজ। এইভাবে আমায় ঠকালে? ভালোবাসার এই প্রতিদান দিলে আমায়? হীরা জান, আমার প্লিজ আমার কথাটা শুনো। এইভাবে প্যানিক করো না, তুমি অসুস্থ। চুপ, একদম চুপ। লজ্জা করছে না এত কিছু করার পর আমায় সামনে মাথা উঁচু করে কথা বলতে? সাগর সাথীর দিকে অগ্নিচক্ষু ধারণ করে একটা দীর্ঘ শ্বাস টেনে বলল, ওকে, আমি সব সত্যি স্বীকার করছি। হ্যাঁ।
সাথী আমার বিবাহিতা স্ত্রী এবং 1 বছর আগে ওকে আমি বিয়ে করেছি এবং আমার সন্তানের মা হতে চলেছে। হীরা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ভালোই তো করেছ বিয়ে করে, তাহলে আমার জীবনটা এইভাবে নষ্ট করলে কেন? আমার মাঝে কি কমতি ছিল যার কারণে তুমি দ্বিতীয় বিয়ে করতে গেলে? হুয়াই সাগর হুয়াই চিৎকার করে উঠে হীরা। আর এতদিন আমার কাছ থেকে সব লুকালে কেন? একটাবার বলতে পারতে, আমি সব ছেড়ে ছুড়ে চলে যেতাম, কোনোদিন আর ফিরে আসতাম না বলে কান্নায় ভেঙে পড়ে হীরা। সাগর হীরার কাছে যেতে নিলে হীরা বলে, একদম আমার কাছে আসবে না, তোমার শরীর থেকে মানুষ ঠকানোর গন্ধ আসছে। সাথী হীরার কাছে যায়, ওকে সামলায়। হীরা আপু, আমাদের বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি, একটা দুর্ঘটনার শিকার হয়েছি আমরা। তাই হয়তো সাগর তোমায় কিছু বলেনি, দিনের পর দিন আমাকে আর তোমাকে একসাথে ঠকিয়েছিল। হীরা, আমায় একটা বার সুযোগ দাও, আমি সব সত্যি বলছি। 1 বছর আগে আমি অফিসের কাজে আমার বন্ধু শাহরিয়ারকে নিয়ে একটা প্রত্যন্ত গ্রামে যাই। 2 দিন যাবৎ সকল কাজ শেষ করে আমরা ফিরে আসার পরিকল্পনা করি। একটা জরুরি কাজে শাহরিয়ার আগের দিন ঢাকায় চলে আসছিল আর আমি কাজ শেষ না হওয়ায় থেকে গিয়েছিলাম। পরদিন আসার জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়ি, চারিদিকে তখন প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল, যা বলার বাহিরে। তখন রাস্তায় চলা আমার জন্য মুশকিল হয়ে যাচ্ছিল। তাই একটা বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য সাথীদের বাড়িতে উঠি। ওদের বাড়িতে সাথী আর ওর ছোট বোন ছাড়া কেউ ছিল না। প্রচুর বৃষ্টি হওয়ায় কিছু দেখা যাচ্ছিল না, আমি ওদের বারান্দায় দাঁড়িয়েছিলাম। ওদের বাড়ির বারান্দা রাস্তা থেকে দেখা যেত। বারান্দায় দাঁড়িয়ে আমি আমার শরীরের পানি মুছছিলাম আর ওর 5 বছরের ছোট বোন আমার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ পুকুর থেকে গোসল করে ভেজা শরীরে বাড়িতে আসে সাথী। পরিচিত লোককে এমন সময় বাড়িতে দেখে সাথী ঘাবড়ে যায় আর জোরে জোরে বলতে থাকে, কে আপনি? এখানে কি করছেন? আমি উত্তর দেওয়ার আগেই রাস্তার পাশের গুটিকয়েক লোকজনের ভিড় জমে যায় এবং এরা আমাকে আর সাথীকে একসাথে ভেজা অবস্থায় দেখে নানান বাজে কথা বলতে থাকে। ওরা গ্রামের মূর্খ মানুষ, এত কিছু বুঝে না আর না কিছু বুঝে। আমাদের ভুল ভেবে ওরা আমায় এসে ধরে বেঁধে ফেলে এবং বলে, গ্রামের মেয়ের ইজ্জত নষ্ট করা, এই ভুলের শাস্তি হচ্ছে এই মুহূর্তে সাথীকে বিয়ে করা। এইসব শুনে আমি অবাক হয়ে যাই, ওদের বারবার বলে বুঝানোর চেষ্টা করি কিন্তু কেউ কিছু শুনেনি। অবশেষে সাথীকে ওইদিনই বিয়ে করতে বাধ্য করে। আমাকে ওখানে থাকতে বাধ্য করা হয় এবং কিছুদিন পর ঢাকায় চলে আসি। ঢাকায় এসে এইসব ঘটনা তোমাকে বলার সাহস হয়নি হীরা। তারপর আমি সাথীদের ওখানে মাসে একবার করে যেতাম। সাথীকেও বলতে পারিনি কখনো আমি বিবাহিত, শহরে আমার স্ত্রী আছে। সবকিছু শুনে হীরার আর কিছু বলার নেই। সাগর, তুমি এত বড় কথা আমার কাছ থেকে লুকালে? একটাবার আমায় বলা গেল না সত্যিটা, তাহলে আজ এমন দিন দেখতে হতো না। সাথী, আমি তোমাকে বারবার বলতাম তুমি যেখানে চাকরি করো আমায় সেখানে নিয়ে যাও। কিন্তু কোনোদিন তুমি রাজি হওনি। গত মাসে যখন গ্রামে ছিলে তুমি ফোনে একজনের সাথে কথা বলতেছিলে এবং তোমার বাড়ির অ্যাড্রেস বলেছিলে আর আমি তখন শুনেছিলাম। ভেবেছিলাম ঢাকায় এসে তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু এখানে এসে আমি সারপ্রাইজ হয়ে গেলাম। হীরা সাগরের গালে এসে সজোরে থাপ্পড় মারে। ছি, তোমার জন্য আজ আমার মনে ঘৃণা হচ্ছে। এমন গর্হিত কাজ কিভাবে করলে তুমি? একসাথে দুটো মানুষের জীবন নিয়ে খেললে। আমি তোমায় ভালোবাসি, বিয়ে করেছিলাম, আর আজ এই প্রতিদান দিলে আমায়। আমি আর এখানে থাকবো না, সব ছেড়ে ছুড়ে চলে যাব দূরে কোথাও, নিজের সন্তানকে একা মানুষ করব। হীরা, এইসব তুমি কি বলছো? একদম এমন করো না জান, প্লিজ, তোমায় ছাড়া আমি যে মরে যাব, এত বড় শাস্তি আমায় দিও না বলে কাঁদতে থাকে। সাথীও কাঁদছে, ওর জীবনটাও তো নষ্ট হয়ে গেল ওই মানুষটার জন্য, ও কি করবে? হীরা সাগরকে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলে হঠাৎ করেই পা পিছলে সিঁড়িতে পড়ে যায় হীরা। আর এক বিকট শব্দ হয়। সাগর হীরাকে পড়ে যেতে দেখে জোরে হীরা বলে চিৎকার করে উঠে। সাথীও ভয় পেয়ে যায়। দৌড়ে হীরাকে গিয়ে ধরে। হীরা, হীরা, কথা বলো জান বলে হীরার হাত ধরে ডাকছে সাগর, কিন্তু হীরা যন্ত্রণায় কথা বলার শক্তি পাচ্ছে না। হীরা পেটের যন্ত্রণায় ছটফট করছে। সাগর পাগল প্রায় হয়ে গেছে। সাগর, হীরা আপুর ব্লিডিং হচ্ছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। সাগর আর কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে হীরাকে কোলে তুলে নেয় এবং গাড়িতে করে হাসপাতালে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। হীরাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়।
সাগরের পুরো শরীর হীরার রক্তে ভরে গেছে। সাদা শার্ট রক্তিম হয়ে গেছে। হীরার অবস্থা খুব খারাপ, রাস্তায় আসার সময় ও অজ্ঞান হয়ে গেছে। হীরাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। সাথী আর সাগর হাসপাতালের করিডোরে অপেক্ষা করছে। সাগর ভীষণ হাইপার হয়ে গেছে হীরার কথা আর বাচ্চার কথা চিন্তা করতে করতে। সব দোষ তোমার। আজ তোমার জন্য আমার হীরার এই অবস্থা। সাগরের কথা শুনে সাথী অবাক হয়ে যায়। কি বলছো কি সাগর, একসঙ্গে দুটো মেয়ের জীবন নষ্ট করলে আর শেষে কিনা আমায় দোষ দিলে? হ্যাঁ, হ্যাঁ, সব দোষ তোমার। হীরা সুস্থ হয়ে গেলেই আমি ওকে আমাদের বিয়ে বাচ্চার কথা জানাতাম। একদিন না একদিন হীরা সব জানতে পারত। কিন্তু আজ তোমার জন্য সব শেষ হয়ে গেল। আমার হীরা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে, ও বাঁচবে নাকি সেটারও কোনো গ্যারেন্টি নেই। আমি এখন কি করব, আমার সব শেষ হয়ে গেল বলে সাগর কাঁদতে লাগল। কিছুক্ষণের ভিতরে ডাক্তার বেরিয়ে আসলেন। মিসেস হীরা চৌধুরীর বাড়ির লোক কে আছেন? সাগর ডাক্তারকে দেখে তাড়াহুড়ো করে ওনার কাছে যায়। জি ডাক্তার, আমি হীরা চৌধুরীর স্বামী সাগর চৌধুরী। আমার হীরা আর সন্তান কেমন আছে? দেখুন মি সাগর, আপনার স্ত্রীর অবস্থা খুব ক্রিটিক্যাল। ওনার অতিরিক্ত ব্লাড লস হয়েছে। সাথে বাচ্চার পজিশন ও নর্মাল নেই, ইমিডিয়েট সি সেকশন করতে হবে, নয়তো কাউকেই বাঁচানো যাবে না। ডাক্তারের কথা শুনে সাগর হতভম্ব হয়ে যায়। ও নিজেকে সামলাতে পারছে না। দেখুন মি সাগর, আমাদের হাতে সময় খুব কম, যত দ্রুত সম্ভব ও রক্ত জোগাড় করুন। ফার্স্ট ওকে বলে ডাক্তার ওটিতে চলে যায়। সাগর রক্ত খুঁজছে, 2টা ব্লাড ব্যাংকে যোগাযোগ করেছে, ও ব্লাড আউট অফ স্টক বলছে। এখন ও কি করবে, পাগল প্রায় হয়ে গেছে। হঠাৎই মনে পড়ে ওর বন্ধু শাহরিয়ারের ব্লাড গ্রুপ আর হীরার ব্লাড গ্রুপ এক। ও আর 1 সেকেন্ড সময় নষ্ট না করে শাহরিয়ারকে কল করে। শাহরিয়ার ও হাসপাতালের কাছাকাছি থাকায় ও দ্রুত চলে আসে এবং হীরাকে ব্লাড দিতে চলে যায়। হীরার অপারেশন ও শুরু হয়ে যায়। রক্ত পাওয়ার সাথে সাথে ডাক্তার বলে গেছেন আল্লাহ আল্লাহ করতে, এছাড়া আর কোনো উপায় নেই। এরই মাঝে হীরার চাচা মুশতাক আহমেদ ও ওর চাচাতো বোন মুক্তা হাসপাতালে চলে এসেছে। সাগরই ওদের কল করে হীরার অবস্থার কথা জানিয়েছিল তাই। সাথী চুপ করে হাসপাতালে করিডোরের একপাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। কি থেকে কি হয়ে গেল, ও আর ওর সন্তান ঠকে গেল, সাথে হীরা আপুও। হীরা আপু মেয়েটা কত ভালো, এত কিছু জানার পরও আমার সাথে বাজে ব্যবহার করেনি, বরঞ্চ আমার পাশে ছিল, আর তাকে কিনা এইভাবে ঠকালো সাগর। সাগরের পাশে সাথীকে দাঁড়িয়ে থাকতে দেখে মুক্তা সাগরকে জিজ্ঞেস করল, ভাইয়া উনি কে? এখানে কি করছেন? মুক্তার প্রশ্ন শুনে সাগর কি বলবে বুঝতে পারছে না। ও আমতা আমতা করে বলল, তেমন কিছু না মুক্তা। মুক্তা ওর বোনের অবস্থার জন্য আর তেমন খুঁটিয়ে দেখে না, বিষয়টা এড়িয়ে যায়। দীর্ঘ ৩৫ মিনিটের অপারেশনের পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসলেন। ডাক্তারকে বেরিয়ে আসতে দেখে সাগর তড়িঘড়ি করে ওনার কাছে যায়। ডাক্তার, আনার হীরা আর বাচ্চা কেমন আছে? ওরা ঠিক আছে তো? ডাক্তার একটা মুচকি হাসি দিয়ে সাগরের কাঁধ চাপড়ে দিয়ে বললেন, কংগ্রাচুলেশনস মি সাগর, আপনি ছেলে সন্তানের বাবা হয়েছেন এবং মিসেস হীরা আউট অফ ডেঞ্জার। হীরা এবং বাচ্চা সুস্থ আছে শুনে সবাই তৃপ্তির সাথে শ্বাস নিল। ডাক্তার, আমরা কি এখন হীরার সঙ্গে দেখা করতে পারি? এখন না, ওনার এখনো জ্ঞান ফিরেনি, হয়তো ঘণ্টাখানেকের মাঝে ফিরবে, তখন দেখা করতে পারবেন, এখন কেবিনে শিফট করা হবে। অল্প কিছু সময় পর একজন নার্স সাদা তোয়ালেতে মুড়ানো একটা বাচ্চা নিয়ে আসলেন। সাগরের কোলে দিলেন। মি সাগর, আপনার ছেলে হয়েছে তো মিষ্টি খাওয়াবেন না আমাদেরকে? সাগরের মুখে বিজয়ের হাসি, ও বাচ্চাটাকে আলতো করে কোলে তুলে নিল। নিশ্চয়ই মিষ্টি খাওয়াবো, কেন নয় বলে সাগর পকেট থেকে 5,000 টাকা দিয়ে দিল নার্সকে। সাগরের পাশে মুক্তা আর ওর বাবা এসে দাঁড়িয়েছে। দেখ মুক্তা, একেবারে আমার হীরার মতো দেখতে হয়েছে। কি মিষ্টি আর তুলতুলে বাচ্চাটা। হুম, বাবা ঠিক বলেছ। সাগর, তুমি ছেলের কানে আজান দাও, আমি বাইরে থেকে আসছি একটু। সাগর খুশি মনে ছেলের কানে আস্তে করে আজান দিচ্ছে, আর তা দূর থেকে লক্ষ্য করছে সাথী। ওর চোখে পানি, ও নিজের পেটে হাত রাখে। হীরার বাচ্চাকে দেখে ওর কোলে নিতে ইচ্ছে করে, কিন্তু ওর কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। হীরাকে কেবিনে নেওয়া হয়েছে এবং নার্স বলে গিয়েছে ওনারা এখন দেখা করতে পারবে। আর হ্যাঁ, রোগী প্রচণ্ড দুর্বল, ওনাকে কোনোভাবে হাইপার করবেন না কেউ। আস্তে করে সবাই হীরার রুমে যায়।
হীরার মলিন মুখটা সাগরের বুকে আঘাত করছে। হীরা নিস্তেজ হয়ে শুয়ে আছে। ওদের পিছন পিছন হীরার কেবিনের দরজার কাছে এসে দাঁড়িয়ে থাকে সাথী। সাগর তার কাপা কাপা হাতে হীরার কপালে হাত রাখলে হীরা জেগে উঠে এবং চোখের সামনে সাগরকে দেখতে পেয়ে আঁতকে উঠল। তুমি এখানে কি করছো আর আমার বাচ্চা তোমার কাছে কেন? হীরা জোর করে সাগরের কাছ থেকে বাচ্চাকে কেড়ে নেয়। হীরার এমন অবাকরা কাণ্ড দেখে রীতিমতো অবাক হয়ে যায় মুক্তা আর ও বাবা। হীরা আপু তুমি কিসব বলছো? ভাইয়া এখানে থাকবে না তো কে থাকবে শুনি? উনি তো তোমার ছেলের বাবা হয়েছে তাই না বলো? মুক্তার কথা শুনে হীরা জোরে চিৎকার করে ওঠে। না, ওই লোকটা আমার বাচ্চার কেউ হয় না, কেউ না। ওকে এখান থেকে চলে যেতে বল মুক্তা, আমি ওকে সহ্য করতে পারছি না বলে কাটা পেটে হাত রাখে। আমার ভীষণ কষ্ট হচ্ছে। হীরা জান আমার প্লিজ এমন করো না, আমায় ক্ষমা করে দাও প্লিজ। হীরা মা তুই কিসব বলছিস আর এমন করছিস কেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। তোমাদের আদরের জামাইকে জিজ্ঞেস করো না কেন আমি এমন করছি। সাগর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওর বলার মতো কিছু নেই। সাগর কি হয়েছে তোমাদের মাঝে? তোমারাতে কখনো ঝগড়া করো না তাহলে আজ হীরা এমন করছে কেন? হীরা বাচ্চাকে বুকে আগলে ধরে বলে। চাচ্চু আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে বলে আরো জোরে কাঁদতে লাগলো। হীরা মা তুই শান্ত হয়ে বল কি হয়েছে? চাচ্চু সাগর দ্বিতীয় বিয়ে করেছে। আমাকে চিরকালের জন্য ঠকিয়েছে, আমার সন্তান আমার ভালোবাসাকে ঠকিয়েছে। হীরার কথা শুনে মুক্তা আর মুশতাক আহমেদ রীতিমতো আকাশ থেকে পড়লেন। কি বলছিস কি হীরা, মাথা খারাপ হয়ে গেছে তোর? কি সব আবোল তালো বলছিস তুই? না আমার মাথা ঠিক আছে, আমি সব সত্যি বলছি। ও লুকিয়ে 1 বছর আগে বিয়ে করেছে আর ওর স্ত্রী এখন প্রেগন্যান্ট, গ্রামে থাকতো। সাথীকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে হীরা বলল। ওই যে দরজার কাছে দাঁড়িয়ে আছে ওই হচ্ছে সাগরে বিয়ে করা দ্বিতীয় বউ সাথী। হীরা সাথীকে ভিতরে আসতে বলে। সাথী চোখের পানি মুছে রুমের ভিতরে আসে। সাথী রুমের ভিতরে এসে দাঁড়িয়ে আছে আর অনবরত চোখের পানি ফেলছে নীরবে। চাচ্চু ও হচ্ছে সাথী। সাগর ওকে 1 বছর আগে বিয়ে করেছিল আর সাথী এখন ওর সন্তানের মা হতে চলেছে। সাগর আমাদের সবাইকে ঠকিয়েছে। ওকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না চাচ্চু বলে হীরা কাঁদতে থাকে। সাগর মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে, কথা বলার সাহস নেই কারণ ও তো ভুল করেছে, সকলকে না জানিয়ে এমন একটা কাজ করেছে। হীরার চাচা মুশতাক আহমেদ রাগে সাগরের গালে থাপ্পড় দিয়ে ওর কলার চেপে ধরেছে। জানোয়ার, তোর সাহস কি করে হলো আমার মেয়েটাকে এইভাবে ঠকাতে? তুই একবার হীরা আর সন্তানের কথা ভাবলি না? তুই কি মানুষ? আমি আজ তোকে জেলের ভাত খাইয়ে ছাড়ব। মুক্তা গিয়ে ওর বাবাকে সামলায়। বাবা কি করছো তুমি? ছাড়ো ওকে, তুমি অসুস্থ। আর ভাইয়া আপনি এত বড় বেঈমান জানা ছিল না, ছি আমার বোনের জীবন শেষ করলেন, সাথে আমার এই সদ্য জন্ম নেওয়া ভাগিনারও। সাগর কাঁদতে কাঁদতে হাত জোর করে বলতে লাগলো। প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি অন্যায় করেছি তার জন্য আমি অনুতপ্ত। ছি ভাইয়া, আপনার মতো মানুষকে কখনো ক্ষমা করা যায় না। একে বিপদে পড়ে বিয়ে করেছেন মানছি, আপনার কোনো উপায় ছিল না বাসায় এসে আপুকে সব বলতেন, তারপর ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিতে পারতেন। তা না করে আপনি ওই মেয়েটার সঙ্গে গোপনে সংসার শুরু করেছেন আর এখন সে আপনার সন্তানের মা হতে যাচ্ছে। আপনার লজ্জা থাকা দরকার। হীরা সদ্য সিজার হওয়ার কারণে যন্ত্রণায় ছটফট করছে। প্লিজ তোরা থামো মুক্তা, আমি আর সহ্য করতে পারছি না, আমার ছেলেকে একটু ধর প্লিজ। মুক্তা তাড়াতাড়ি হীরার কাছে যায় বাচ্চাকে কোলে নিতে। সাগর এগিয়ে আসতে আসতে বলে। হীরা আমার ছেলেকে আমার কাছে দাও প্লিজ। মুক্তার কাছে দিতে হবে কেন? সাগর একদম এই ভুল করবেন না, ও শুধুমাত্র আমার ছেলে হিয়ান, ওর ওপর কোনো বাপের অধিকার দেখাতে আসবেন না বলে দিলাম। হীরা প্লিজ এইসব বলো না, ও তো আমারও অংশ তাই না? এক কথা কতবার বলবো? ও শুধুই আমার আর কারো না, ওকে আমি একাই মানুষ করব, কারো সাহায্য লাগবে না, আর না লাগবে আপনার মতো পিতৃর পরিচয়। হীরা আমার কথা শুনো। আমি সাথীকে ডিভোর্স দিয়ে দিব আর কোনোদিন এমন ভুল করব না, আমরা আমাদের সন্তানকে সুন্দর করে মানুষ করব প্লিজ। সাগরের কথা শুনে সাথী অবাক হয়ে যায়। সাগর তুমি কি বলছো? আমায় ডিভোর্স দিয়ে তুমি? হ্যাঁ হ্যাঁ আমি তাই করব। সাথী সঙ্গে সঙ্গে সাগরের পা জড়িয়ে ধরে বলে এমন কাজ করো না সাগর প্লিজ। আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি।
আর আমায় ছেড়ে দিলে আমি কোথায় যাব? আমার বাবা মা খুব গরিব, দিন আনতে পান্তা ফুরানোর দশা, এই অবস্থায় তুমি আমায় ছেড়ে দিলে আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না সাগর বলে জোরে জোরে কাঁদতে লাগলো সাথী। হীরা আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। হীরাকে উঠতে দেখে সাগর ওর কাছে এগিয়ে যেতে নিলে হীরা হাত উঁচিয়ে বলে, খবরদার সাগর, আমাকে স্পর্শ করার দুঃসাহস দেখাবে না। সাথী তুমি উঠো বলছি, এইদিকে এসো। সাথী কাঁদতে কাঁদতে হীরার কাছে এসে দাঁড়ালো। আমি থাকতে সাগর এমন কাজ করতে পারবে না। ও তোমাকে সমাজে স্ত্রী ও তোমার সন্তানের মর্যাদা দিবে। তোমরা একসাথে থাকতে তোমাকে কোথাও যেতে হবে না। সাগর, তোমাকে আমি শাস্তি দিব এমন গর্হিত কাজ করার জন্য। হীরা একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলল, আমি আমার সন্তানকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাব, সবার নাগালের বাইরে। এই কথা শুনে সাগর আকাশ থেকে পড়ে। হীরা, তুমি এইসব কি বলছো? তুমি কোথাও যাবে না, এমন করো না, তোমাকে ছাড়া আমি বাঁচব না, এত বড় শাস্তি আমায় দিও না দয়া করে। তুমি যেই পাপ করেছ সবার সাথে এটার শাস্তি হবে। আমার আর আমার সন্তানের ভালোবাসা থেকে আমি তোমাকে বঞ্চিত করব এবং আমাদের ভালোবাসার অভাবে তুমি অনুশোচনায় ভুগবে, সেটাই হবে তোমার শাস্তি। আজকের পর থেকে তোমার সাথে আমার আর আমার ছেলে হিয়ানের কোনো সম্পর্ক থাকবে না, আমি সকল সম্পর্কের বিচ্ছেদ করলাম। আজকের পর থেকে হিয়ান শুধুই আমার সন্তান ও আর কারোর না। আমি দূরে কোথাও চলে যাব। কোনোদিন তোমার সামনে আসব না। তখন তুমি বুঝবে ভালোবেসে কারো কাছ থেকে ঠকে গেলে কেমন অনুভূতি হয়। আর হ্যাঁ সাথী, আর ওর সন্তানকে নিয়ে তুমি সংসার করবে, ওদের যথাযোগ্য মর্যাদা দিবে যতটা আগে আমায় দিতে। হীরার এমন সিদ্ধান্তে সাগরসহ বাকি সবাই অবাক হয়ে যায়। হীরা, মা তুই কিসব বলছিস? তুই কেন সবকিছু ছেড়ে দিবি? তোর তো অধিকার আছে, বল। না চাচ্ছু, এটাই আমার শেষ সিদ্ধান্ত, এর বাইরে আর কোনো কথা হবে না প্লিজ। হীরা আপু, এইসব কি বলছো তুমি? আমার জন্য তুমি সব ছেড়ে চলে যাবে? আমায় আর অপরাধী বানিও না দয়া করে। না সাথী, এটা তোমাদের অধিকার, আমি কারো প্রতি রেগে নেই, সব আমার দুর্ভাগ্য বুঝলে। নয়তো এইভাবে ভালোবেসে কেউ ঠকে যায় নাকি? হীরা এমন করো না প্লিজ, আমায় তুমি আর যা শাস্তি দিবে মাথা পেতে নিব, কিন্তু তুমি চলে যেও না, আমি কাকে নিয়ে বাঁচব বলো? আমি তোমাকে ভালোবাসি হীরা, আমায় ক্ষমা করো বলে মেঝেতে বসে কাঁদতে লাগে সাগর। চাচ্চু মুক্তা, হিয়ানকে নিয়ে চলে আয়, আজই আমি চলে যাব। হীরা, এইবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, হিয়ানের ওপর আমার অধিকার আছে, আমি ওর জন্মদাতা বাবা। বাবা? কিসের বাবা, কার বাবা? সাগর, আপনি যেই অন্যায়, তারপর আর সন্তানের অধিকার দেখাতে আসবেন না। আর হ্যাঁ, ভাবছেন ওকে আমি একলা কিভাবে মানুষ করব? তাহলে শুনুন, আপনার একটা পয়সা কানাকড়িও আমি নিব না। আপনি হতে ভুলে যাচ্ছেন আমি একজন সফল ব্যাংকার, কিছুদিনের জন্য ছুটি নিয়েছিলাম। আমি শিক্ষিত, মা একটা না একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে, আর তা দিয়ে আমি আর আমার ছেলে চলে যাবে, চিন্তা করবেন না। হীরা চলে যেতে নিলে সাথী এসে ওকে বলে, আপু আর একটাবার ভেবে নিলে হতো না? না সাথী, আর কোনো ভাবাভাবির দরকার নেই, আমি যা সিদ্ধান্ত নিয়েছি তার অন্যথা হবে না আর। হীরা ওর ছেলেকে নিয়ে চলে যেতে নিলে বারবার সাগর ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু হীরা কারো কথা শুনেনি, ও ছেলেকে নিয়ে চলে যায়। হীরা ওর অসুস্থ চাচির বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বড়মা, আমার সব শেষ হয়ে গেছে। এতদিনের বিশ্বাস, ভালোবাসা সব শেষ, এখন আমি কি নিয়ে বাঁচব বলো? কাঁদিস না মা। সাগর এমন একটা কাজ করবে আমরা কেউই ভাবিনি। মানছি বিপদে পড়ে বিয়ে করেছে, তাই বলে একবার অন্তত তোকে জানাতে পারত। আর আমার ওই মেয়েটাকে সুবিধার লাগছে না, ওই মেয়েটা তো পারত সাগরকে জিজ্ঞেস করতে তোমার অতীতে কিছু আছে নাকি নেই। হীরা, আমার কাছে সবকিছু কেমন জানি স্বপ্নের মতো লাগছে। ছাড়ো বড়মা, যা শেষ হবার তা হয়ে গেছে, অন্যকে দোষ দিয়ে কি লাভ, সব আমার কপাল বুঝেছ। আপু, আপু। হিয়ানের বোধ হয় খিদে পেয়েছ, ও কাঁদছে প্রচুর। আমার কাছে নিয়ে আয় ওকে, অনেকক্ষণ হয়ে গেছে কিছু খায়নি ছেলেটা। হীরা সযত্নে হিয়ানকে কোলে নিয়ে দুধ খাওয়াতে থাকে আর কপালে চুমু খায়। বাবা, আমার বাবা, তুমি এখন আমার সব, আর কিছু চাই না আমি। আমরা অনেক দূরে চলে যাব, কেউ আমাদের আর কষ্ট দিতে পারবে না, যেমনটা তোমার বাবা দিয়েছে। মুক্তা, আমি যা যা করতে বলেছিলাম করেছিস তো? আপু, আর একটা বার ভেবে নিলে হতো না? তুমি সাগর ভাইয়ার থেকে দূরে তো দেশে থেকেও পারবে, কিন্তু দেশের বাহিরে প্লিজ যেও না। না মুক্তা, দেশে থাকলে ওই মানুষটার মুখোমুখি আমাকে বারবার হতে হবে।
আমি চাই না ওর সঙ্গে আমায় সন্তান আর নিজেকে জোড়াতে। তাই আমি যেই সিদ্ধান্ত নিয়েছি সেটাই করব, হিয়ানকে নিয়ে দেশের বাহিরে অস্ট্রেলিয়ায় চলে যাব। সবাই নিশ্চুপ হয়ে আছে, আর হবেই না কেন, সাগর যেই কাজ করেছে এরপর কি বলে হীরাকে সান্ত্বনা দেওয়া যায়। সাগর চুপচাপ বসে আছে, কি থেকে কি হয়ে গেল, ওর সাজানো গুছানো সংসার ওর একটা মিথ্যার জন্য নিমিষেই শেষ হয়ে গেল। হঠাৎ সাথী এসে সাগরের কাঁধে হাত রাখে। সাগর প্লিজ সবকিছু ভুলে যাও, যা হওয়ার হয়ে গেছে, তো এখন আর ভাবলে কি হবে বলো। সাগর রাগে সাথীর হাতটা সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। এই সবকিছু তোমার জন্য হয়েছে। তোমার জন্য আমার হীরা আমায় ছেড়ে চলে গেছে, আমার সন্তানকে আমি দেখতে পারছি না, ছুঁতে পারছি না। সব দোষ তোমার, দিন গ্রামে না গেলে এইসব কিছু হতো না। আমি হীরার পায়ে পড়ে বলল, যেন ও সবকিছু ভুলে গিয়ে আবার আমার কাছে ফিরে আসে। সাথী রাগান্বিত হয়ে বলল, ও ফিরে আসলে তাহলে আমার কি হবে? আমি কোথায় যাব? জাহান্নামে যাও, আমার কিছু যায় আসে না, আমার একমাত্র ভুল ছিল তোমার সাথে সম্পর্কে জড়ানো। সাগর হীরাকে ফিরিয়ে আনতে ওর চাচার বাসার উদ্দেশ্য বেরিয়ে যায়। সাথী রাগে একটা গ্লাস মেঝেতে ছুঁড়ে মারে আর ফোন নিয়ে ফোন করে। হ্যালো, রাকিব। রাকিব, হাই সোনা, বলো ওইদিকের কি খবর, সব ঠিক আছে তো? আরে রাখো তোমার আলগা পিরিত। এইদিকে খাটতে খাটতে আমি শেষ। আর হ্যাঁ, একটা খুশির সংবাদ আছে। ওই হীরা সাগরকে ছেড়ে চলে গেছে আর আমায় সাগরের বউয়ের স্বীকৃতি দিয়েছে। আর সব প্ল্যান মাফিক এগুলো কিছুদিনের ভিতরে এই সব সম্পত্তির মালকিন হব আমি, সাথী। হা হা হা। কিন্তু আমাকে এই ভালো সাজার অভিনয় চালিয়ে যেতে হবে যাতে কোনো কিছু হাতের বাইরে না যায়। আর তুমি এই কদিনের ভিতরে তুমি ঢাকায় চলে আসো, একদিন সুযোগ করে দেখা করা যাবে ওকে। রাকিব, ওকে ডার্লিং, আপনি যা বলবেন তাই হবে। রাখছি। হুম বাই। সাথী ফাঁকা বাসায় অট্টহাসিতে ফেটে পড়ে। বেচারি হীরার জন্য কষ্ট হচ্ছে কিছু না জেনে, এইভাবে সবকিছু আমার হাতে দিয়ে দূরে চলে গেল আর মাঝ থেকে সাগর ফেসে গেল। হা হা হা। সাগর হীরার চাচার বাসায় আসে। এসে দেখে এখানে হীরা নেই। মুক্তা, প্লিজ বলো হীরা কোথায় আর আমার ছেলে কোথায়? হীরার চাচা মুশতাক আহমেদ এগিয়ে এসে বলে, তুমি এখানে কি করতে এসেছো? এত কিছুর পরও শান্তি হয়নি তোমার? চাচ্চু, আমায় যা ইচ্ছে তাই বলুন, আমি কিছু মনে করব না, কিন্তু প্লিজ একটাবারের জন্য হীরা আর হিয়ানের সঙ্গে দেখা করতে দিন। আমি আপনার পায়ে পড়ছি চাচ্চু, বলে কাঁদতে থাকে। ভাইয়া, আপনি হয়তো আর কখনো আপু আর হিয়ানকে দেখতে পারবেন না। মানে? এমন কেন বলছো মুক্তা? ওরা কোথায় আছে? আসলে না মানে। মুক্তা আনসার মি, কি না মানে করছো? সত্যি করে বলো কোথায় ওরা? ভাইয়া, আপনি হীরা আপুকে আটকান প্লিজ, ও চলে যাচ্ছে, বলে কাঁদতে থাকে। আপনার ওপর আপু রাগ করে আছে ঠিকই, কিন্তু আপনার কথা ও ফেলতে পারবে না, প্লিজ ওদের আটকান। মুক্তা, আমায় সত্যি করে বলো ওরা কোথায় আছে? বাসায় নেই তাহলে কোথায় গেল? আপুর সন্ধ্যা 7টায় মেলবোর্ন, অস্ট্রেলিয়া যাওয়ার ফ্লাইট। মুক্তার কথা শুনে সাগর রীতিমতো অবাক হয়ে যায়। কি বলছো কি মুক্তা, হীরা দেশের বাহিরে চলে যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, আর বেশি সময় নেই, আধ ঘন্টা আছে, ফ্লাইট ছাড়ার শেষ চেষ্টাটা করুন প্লিজ। আমি এখনই যাচ্ছি। আর ভাইয়া, আপু যাওয়ার আগে আপনাকে এই চিঠিটা দিয়ে গেছে। সাগর চিঠিটা তাড়াহুড়ো করে পকেটে ঢুকিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্য বেরিয়ে পড়ে। সাগর গাড়ির সর্বোচ্চ স্পিড বাড়িয়ে ছুটে যাচ্ছে ওর ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে। রাস্তায় প্রচুর জ্যাম, সাগর চিন্তায় পড়ে গেছে ঠিক টাইমে পৌঁছাতে পারবে তো। এই এয়ারপোর্টে ছেলেকে নিয়ে বসে আছে হীরা। মাইকে অ্যানাউন্স করছে আর মাত্র 7 মিনিট বাকি আছে ফ্লাইট ছাড়ার, যাত্রীদের নিজ দায়িত্বে সবকিছু গুছিয়ে রাখার কথা বলা হচ্ছে। দেখেছিস হিয়ান, তোর বাবা একটা বার আমাদের আটকাতে আসলো না। যদি একবার এসে বলতো, হীরা প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না, আমি তোমায় ভালোবাসি হীরা, তাহলে আমি সবকিছু ছেড়ে ছুড়ে আবার তোর বাবার কাছে চলে যেতাম, বলে ছেলের কপালে চুমু খেলো। সাগর জ্যামের মধ্যে বসে আছে, আর কয়েকটা মিনিট। হীরা, আমি আসছি, এখনই আসছি তোমাদের নিতে, প্লিজ আমায় ছেড়ে চলে যেও না, আমি তোমাদের ছাড়া বাঁচতে পারবো না। লাস্ট মুহূর্ত চলে এসেছে, প্লেন এখনই ছেড়ে দিবে। হীরা বারবার পিছন ফিরে তাকাচ্ছে সাগরটা শেষবারের মতো দেখার জন্য, কিন্তু সাগরের কোনো অস্তিত্ব সে দেখতে পায়নি। বুকে পাথর চাপা দিয়ে হাজারো কষ্ট নিয়ে ও বিমানে উঠে পড়ে এবং বিমান অস্ট্রেলিয়ার উদ্দেশ্য রওনা হয়ে যায়। জ্যাম ছুটার সঙ্গে সঙ্গে সাগর প্রচণ্ড জোরে গাড়ি চালিয়ে এয়ারপোর্টে পৌঁছে যায়। চারিদিকে হীরাকে খুঁজতে থাকে। হীরা
হীরা, কোথায় তুমি? দেখো তোমার সাগর এসেছে। সাগর কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করতেই কাউন্টারের লোক জানায় এই 4 মিনিট আগে বিমানটি অস্ট্রেলিয়ার উদ্দেশ্য রওনা হয়ে গেছে। কথাটি শোনার পর নিজেকে শান্ত রাখতে পারছে না সাগর। না না, হীরা, আমাকে এত বড় শাস্তি তুমি দিও না। সাগর এয়ারপোর্টের মেঝেতে হাঁটু গেড়ে বসে চিৎকার করে কাঁদছে হীরা। হীরা, মাই লাভ, একবার ফিরে এসো প্লিজ। চারপাশের মানুষ সাগরের পাগলামিগুলো দেখে যাচ্ছে। চারিদিকে সন্ধ্যার রক্তিম আভা ছেয়ে গেছে। বোধ হয় কিছুক্ষণের ভিতরে পৃথিবীর বুকে আঁধার নেমে আসবে। সাগর তখনও এয়ারপোর্টের একটা বেঞ্চে বসে আছে। নিস্তব্ধ, নির্বিকার। হঠাৎই মুক্তার কাছ থেকে পাওয়া হীরার চিঠির কথা মনে পড়ে যায়। সাগর পকেট থেকে চিঠিটা বের করে পড়তে শুরু করে। আজ তোমাকে চিঠির শুরুতে প্রিয় বলতেও আমার হৃদয় বাজছে। কি করব বলো? ছোটবেলায় বাবা মা আমায় ছেড়ে দূর আকাশে চলে গিয়েছিল। তখন তাদের স্নেহ ভালোবাসা দিয়ে আমায় বড় করেছেন আমার চাচ্চু আর বড়মা, কোনোদিন বুঝতে দেয়নি আমি অনাথ। তোমার সাথে যেদিন ভার্সিটিতে দেখা হয়েছিল সেই দিনটাকে আমি আমার লাইফের বেস্ট দিন ভাবতাম। তোমার মতো একজন প্রেমিক পেয়েছিলাম। যেই দিন আমরা পারিবারিকভাবে একে অপরের সঙ্গে ভালোবাসার বন্ধনে জোড়ালাম সেই দিন মনে হচ্ছিল আমার চেয়ে সুখী মানুষ হয়তো আর এই পৃথিবীতে দুটো নেই। বিয়ের পর তোমার ভালোবাসা, যত্নে আমি নতুন করে প্রাণ খুঁজে পেয়েছিলাম। দিনগুলো এত মিষ্টি ছিল আমাদের বলে বুঝাতে পারবো না সাগর। যেদিন প্রথম তোমার আমার ভালোবাসার নতুন অস্তিত্ব আমার পেটে আসলো, ওই তুমি কি আনন্দিতই নান হয়েছিলে। আমাদের ভালোবাসার চিহ্ন আমার পেটে। কত যত্নে আমায় আর আমার সন্তানকে তুমি আগলে রেখেছিলে। কিন্তু ওই 17ই নভেম্বর আমার লাইফের সুখের আলো নিভিয়ে অন্ধকারে ছেয়ে যায় তোমার নতুন সংসারের খবর পেয়ে। জানো সাগর, ওই আমি একটা কাচের গ্লাসের মতো ভেঙে পড়েছিলাম। আমার হৃদয় ভালোবাসা হারিয়ে যাওয়ার ক্ষত তৈরি হয়েছিল। তুমি আমায় মিথ্যা বলেছিলে এতদিন। আমায় কি এতটুকুও ভরসা করে বলতে পারতে না তোমার আর সাথীর সম্পর্কে? জানো সাগর, তোমাকে সাথী পেয়েছে মানে আমি কি বিভৎস্বভাবেই না তোমাকে হারিয়েছি। তবুও আমি তোমায় ক্ষমা করে দিয়েছিলাম শুধু ভালোবাসতাম বলে। সবকিছু ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত যখন নিয়েছিলাম তখন আমার হৃদয়টা কাচের মতো চুরমার হয়ে গিয়েছিল। তোমার অংশকে আমি আমার সঙ্গে করে নিয়ে গেলাম। হয়তো এই জীবনে তোমার সাথে আমার দেখা হবে না, আমরা একই পৃথিবীর দুই প্রান্তে থেকে দুই পৃথিবী হয়েই রয়ে যাব। ভালো থেকো আমার সন্তানের বাবা। ইতি, তোমার হীরা। চিঠিটা পড়ে সাগর জোরে জোরে চিৎকার করে কাঁদছে। হীরা, জানি আমার করা ভুলের কোনো ক্ষমা হয় না, কিন্তু তোমাকে ছাড়া আমি বাঁচব কি করে। রাত 12টা বাজে। বিধ্বস্ত অবস্থায় সাগর বাড়ি ফিরেছে। সাথী দরজা খোলাতে সাগর ভেবেছে ওর হীরা। তাই সাথীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, হীরা, তুমি আবার আমার কাছে ফিরে এসেছ। জানতাম তুমি আমাকে ছাড়া একদম থাকতে পারবে না। সাথী, এই কি হয়েছে সাগর? কি আবোল তাবোল বকছো? আমি কেন হীরা হতে যাব? আমি সাথী, তোমার বিয়ে করা বউ আর তোমার অনাগত সন্তানের মা। সাথীর কথায় সাগরের হুঁশ ফিরে ওর আগে সাথীকে ধাক্কা মেরে দূরে ঠেলে দেয়। আমার চোখের সামনে থেকে চলে যাও সাথী। আজ তোমার জন্য হীরা আমাকে ছেড়ে ওই দূরে চলে গেছে আর আসবে না। আমার হিয়ানকে ও নিয়ে গেছে। সাগরের কথা শুনে সাথী মনে মনে ভীষণ খুশি হচ্ছে, তা বাহিরে বুঝতে দিচ্ছে না। ও মা, কি বলছো সাগর? হীরা আপু কোথায় চলে গেছে? ওর চাচার বাসায় যায়নি? হীরা অস্ট্রেলিয়া চলে গেছে আমার ছেলেকে নিয়ে, আর কখনো ফিরবে না, আমার সামনেও আর আসবে না। বলবে না? সাগর দেখো তো এই শাড়িটা পরে আমায় কেমন লাগছে। সাগর এইসব বলতে বলতে উপরে চলে যায়। হীরা অস্ট্রেলিয়ায় চলে গেছে শুনে সাথীর খুশির সীমা নেই। ও আল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আপদ বিদেয় হয়েছে। এইবার এই বাড়ি কোম্পানি সবকিছুর একমাত্র মালকিন হব আমি আর রাকিব। বলে জোরে জোরে হাসতে লাগে সাথী। এত বড় খুশির সংবাদটা রাকিবকে জানাতে হচ্ছে তো বলে রাকিবকে কল করে সাথী। হ্যালো জানেমন, আমার কাছে এখন এমন একটা খুশির সংবাদ আছে, শুনলে তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে। তাই নাকি? তাহলে বলো শুনি, কিসের খবর? ওই হীরা আজীবনের জন্য সাগরকে ছেড়ে দূরে অস্ট্রেলিয়ার চলে গেছে আর আসবে না। কি বলছো কি ডার্লিং? এত বড় সুখবর! আমি তো নিজেকে আর সামলাতে পারছি না, এত খুশি লাগছে। জান, আমাদের পথের কাঁটা দূর হয়েছে। আমরা এখন মুক্ত, আর কোনো বাধা আসবে না। আচ্ছা রাখছি, কেউ আসছে মনে হয়। ওকে জান, টাটা।
এত রাতে তুমি কার সঙ্গে কথা বলছো সাথী? সাগরের গলা শুনে সাথী ঘাবড়ে যায়। কই কিছু না তো, মা কল দিয়েছিল এই আর কি। ভালো। আর হে, একদম একই বাড়িতে নিজের অধিকার কাটাতে আসবে না এইসব কিছু, আমার হীরা নিজের হাতে সাজিয়েছে ওকে। সাথী ওর কথায় কোনো পাত্তা না দিয়ে চলে যায়। সময় আর স্রোত, পৃথিবীতে এই দুটো জিনিসই কারো জন্য অপেক্ষা করে না। সময়কে কেউ ধরে বেঁধে রাখতে পারে না, নিজ গতিতে এগিয়ে যায়। দেখতে দেখতে 21টা বসন্ত পেরিয়ে গেছে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটিতে শীতের আমেজ বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। সারাদিন রোদের কোনো দেখা পাওয়া যায় না। ভার্সিটিতে একের পর এক ক্লাস নিয়ে হাঁপিয়ে উঠেছেন 43 বছরের এক পৌরা নারী। ক্লাস শেষ করে অফিসের দিকে যেতে নিলে পিছন থেকে একজন ডাক দেয়, এক্সকিউজ মি চৌধুরী ম্যাম। ইয়েস, মিস ডাইনা। চৌধুরী ম্যাম, your son Hian is waiting for you in the waiting room. ওর, থ্যাংক ইউ ডিয়ানা। ওয়েলকাম ম্যাম। ওয়েটিং রুমের পাশ দিয়ে কতগুলো মেয়ে যাচ্ছিল, হঠাৎ ওদের চোখ যায় রুমের ভিতরের সুদর্শন এক যুবকের দিকে। বয়স 21-22 হবে হয়তো। রুমের ভিতরে একা বসে ফোন টিপছে। লম্বা চওড়া, ফর্সা আর মাথায় ঘন কালো চুল। হে, Olivia and Mary, did you notice the boy sitting in the room? Mary, yes girls. Wow, how handsome, I had a crush on him. অলিভিয়া, মেরি এবং দারিয়া রুমে বসা ছেলেটার কাছে যায়। অলিভিয়া, হে, হ্যান্ডসাম, উইথ ইয়োর নেম? ছেলেটা ফোন টিপা রেখে মেয়েগুলোর দিকে একবার নজর দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। আই এম হিয়ান। ওয়াও, নাইস বয়, নাইস নেম। হিয়ান আর কিছু বলার আগেই বাহির থেকে ওর মায়ের ডাক শোনা গেল। হিয়ান, বাহিরে এসো তাড়াতাড়ি, আমি অপেক্ষা করছি। হিয়ান আর কিছু না বলেই মেয়েগুলোকে পাশ কাটিয়ে বাহিরে চলে গেল। হিয়ানের এমন অবহেলায় মেয়েগুলো রাগান্বিত হয়ে গেল এবং বুঝতে পারছে হিয়ান আসলে ওদের ডিপার্টমেন্টের হীরা চৌধুরী ম্যামের একমাত্র ছেলে, হিয়ান মেহমেদ চৌধুরী। মাম্মাম, এতক্ষণে তুমি এসেছ? আম ওয়েটিং ফর ইউ 30 মিনিটস। ইউ আর সো লেট মাম্মাম। গালগুলো ফুলিয়ে কথাগুলো বলল হিয়ান। সরি বাবা, ক্লাস করতে করতে লেট হয়ে গেছে। বাই দা ওয়ে মাম্মাম, তোমার শরীর কেমন আছে? আজকে ভার্সিটিতে আসতে তোমায় মানা করেছিলাম, তুমি অসুস্থ ভুলে গেছো? বাসায় একা থাকতে বোরিং লাগছিল তাই ক্লাস করাতে চলে আসছি। কিন্তু তুমি আজ হঠাৎ করে আমার ভার্সিটিতে আসলে যে? কোনো দরকার ছিল নাকি? মাম্মা, তোমায় বলতে ভুলে গিয়েছিলাম, আজ সন্ধ্যায় আমাদের এফ ব্যাচের ফাইনাল ম্যাচ আছে বাস্কেটবল খেলার। তোমায় বলতে একদম ভুলে গিয়েছিলাম আগে, তাইতে এখন ভার্সিটিতে বলতে আসছি। ওহো, খেলা কখন শেষ হবে হিয়ান? বেশি সময় লাগবে না, জাস্ট 2 আওয়ার্স মাম্মা। আমি বেশি রাত হওয়ার আগেই বাসায় চলে আসব, তুমি টেনশন করো না। বেশি রাত করো না, এমনিতে আমার শরীর ভালো না, তার ওপর বাসায় কেউ নেই, সার্ভেন্ট ছুটিতে আছে বুঝোই তো বাবা। আর আজকের ওয়েদারও ভালো না, একটু পরপর তুষার পড়ছে, তোমার কিন্তু ঠান্ডা লেগে যাবে। হিয়ান ওর মাকে জড়িয়ে ধরে বলল, আরে মাম্মাম টেনশন করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো ওকে। ঠিক আছে বাবা বলে হিয়ানের কপালে একটা চুমু খায় হীরা। মাম্মাম, আমি আসছি, টাটা, তুমি লেট করো না, বাসায় চলে যাও ওকেই। টাটা বাবা, আমি এখনই বাসায় চলে যাব। মাকে বিদায় জানিয়ে হিয়ান চলে যায়। বিকেলে ভার্সিটি ছুটি হয়ে যায়, অফিসের সকল কাজ শেষ করে হীরা বাসায় চলে আসে। সারাদিন ক্লাস করতে করতে ও ভীষণ ক্লান্ত। তাই করা করে ব্ল্যাক কফি বানিয়ে এনে ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছে আর পেপার পড়ছে হীরা। হঠাৎই একটা অজানা কারণে ওর মনটা মুচড়ে ওঠে। আজকে ভীষণভাবে সাগরকে মনে পড়ছে। হীরা উঠে গিয়ে দোতলায় ওর রুমে যায়। ওয়ারড্রপ থেকে সাগরের একটা বড় ছবি বের করে হীরা। ছবিটায় হাত রাখতেই ওর দুচোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সাগর, 21টা বসন্ত পেরিয়ে গেছে, আমি তুমিহীনা এই দগ্ধ হৃদয় নিয়ে এখনো তোমার অপেক্ষায় থাকি। তোমাকে ছাড়া যেখানে একটা মুহূর্তও কল্পনা করতে পারত না তোমার হীরা। আজ সেই হীরা দীর্ঘ 21টা বছর তোমাকে না দেখে না ছুঁয়ে কাটিয়ে দিচ্ছে। আজও এই হৃদয় তোমার জন্য পুড়ে খাক হয়ে যায়। চাতক পাখির ন্যায় এখনো ছটফট করে তোমার হীরা। তুমি হয়তো তোমার দ্বিতীয় স্ত্রী, সন্তান নিয়ে বাংলাদেশে খুব সুন্দরভাবে সংসার করছো। আমায় আর হিয়ানকে হয়তো এত বছরে ভুলেই গেছো। ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এতে আমার কিছু যায় আসে না সাগর। হীরা চোখের পানি মুছে বলল।
জানো সাগর, আগামীকাল তোমার আর আমার একমাত্র ভালোবাসার অংশ হিয়ানের 22তম জন্মদিন হতে চলেছে। ছেলেটা এত তাড়াতাড়ি বড় গেছে ভাবতে পারিনি। এখন সে মায়ের কষ্ট বুঝতে পারে। যখন আমি তোমার জন্য মন খারাপ করি তখন বলে, মাম্মাম প্লিজ মন খারাপ করো না, আমি তো আছি। দেখতে দেখতে রাত 11টা কখন বেজে গেছে হীরার খেয়াল নেই। সাগরের ছবি বুকে নিয়েই সোফাতে ও ঘুমিয়ে গিয়েছিল, সারাদিন কাজ করার জন্য ভীষণ ক্লান্ত ছিল তাই। ঘড়ির কাঁটায় শব্দ হচ্ছে, হীরা তাড়াতাড়ি উঠে দেখে রাত 11টা বেজে গেছে। ডেলিভারি ম্যান কিছুক্ষণ আগে কেক আর চকলেট দিয়ে গেছে ঠিক 12টায়, প্রতিবছরের ন্যায় এইবারও মা ছেলে একসাথে কেক কাটবে বলে। সময়ের দিকে লক্ষ্য করতেই হীরা হতবিহ্বল হয়ে গেল। এত রাত হয়ে গেছে, হিয়ান এখনো বাসায় ফেরেনি। ও তো বলেছিল সন্ধ্যার দিকে ফিরে আসবে। এত লেট কোথায় করছে ও? হিয়ানকে বারবার কল করছে হীরা, কিন্তু ওর ফোন সুইচ অফ দেখাচ্ছে। এতে হীরার চিন্তা আরও দ্বিগুণ বেড়ে গেছে। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে আজ বিরাট বড় বাস্কেটবল ম্যাচ চলছে। একের পর এক টিম খেলে যাচ্ছে। হিয়ানের এফ টিম ম্যাচ শেষে ফার্স্ট হয়। আর এই নিয়ে ওর টিমের স্টুডেন্ট আর টিচাররা বেশ আনন্দ করছে। কখন যে এত রাত হয়ে গেছে তার দিকে হিয়ানের খেয়াল নেই। হিয়ানদের দলের সাথে ম্যাচ হেরে গেছে 3S টিমের ছেলেরা। আর এই হার ওরা মেনে নিতে চাচ্ছে না। ঝামেলা শুরু করেছে। হিয়ান আর ওর বন্ধু অ্যালিস এবং রবার্ট ওরা সবকিছু শেষ করে বাসায় যাওয়ার জন্য রওনা হয়ে যায়। কারণ হিয়ানের এতক্ষণে হুঁশ ফিরেছে। অনেক বেশি লেট হয়ে গেছে এবং ওর মাম্মা তো ওর জন্য অপেক্ষা করছে। সবাই তাড়াতাড়ি করে হাঁটতে থাকে। হঠাৎই মাঝ রাস্তায় কতগুলো ছেলে ওদের পথ আটকে দাঁড়ায়। অন্ধকারে তেমন বোঝা না গেলেও আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছে ওদের প্রতিপক্ষ দল 3 এসে ছেলেগুলো দাঁড়িয়ে আছে পথ আটকে, যাদেরকে ওরা হারিয়ে এসেছে। হিয়ান এগিয়ে গিয়ে ইংলিশে বলে, রুদ্রিগো, মাইকেল, তোমরা এইভাবে আমাদের পথ আটকে দাঁড়িয়েছ কেন? সমস্যা কি তোমাদের? মাইকেল, তোমরা চিটিং করে ফার্স্ট হয়েছ। এই ম্যাচ আমাদের জেতার কথা ছিল। আমরা ফার্স্ট হতাম। দেখো মাইকেল, খেলায় কোনো চিটিং হয়নি, আমাদের টিম ভালো খেলেছে তাই সবাই ফার্স্ট ঘোষণা করেছে। সিম্পল। এইসব বলে হিয়ানরা চলে যেতে নিলে রুদ্রিগো হিয়ানদের পথ আটকে দাঁড়ায় এবং হঠাৎই ওদের ওপর অ্যাটাক করে।